5 দিন কেটে গেছে আর জিমিন 5 দিন ভার্সিটি যাবে তো দূর, মুখে নাম পর্যন্ত আনে নেই। সামনের রবিবার জিনকে দেখতে আসবে আরএমের বাড়ি থেকে। তের বাবা মা আরএমের ব্যাপারে সব জেনে বিয়েতে মত দিয়েছে। যেখানে তাদের বিয়েতে কোনো সমস্যা নেই সেখানে তারা আর কোনো অমত করলো না। সকালে জলখাবারের পর থেকেই জিনকে সাজানো হচ্ছে। তে আর জিমিন জিনকে সাজিয়ে তারা নিজেরা সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। সুগা একটু পর তের রুমের বাইরে দাঁড়িয়ে থেকে আবারও চলে যায়। সুগা জানে মেয়েদের সাজতে সময় লাগে, আর এখানে তো 3জন মেয়ে সাজবে, সময় তো লাগবে, কিন্তু জিমিনকে দেখা না পর্যন্ত শান্তি হচ্ছে না। তের ভয়ে দরজায় টোকাও দিতে পারছে না। সুগা নিষ্পাপ বাচ্চার মতো ইনোসেন্ট মুখ করে দরজার কাছে ফিসফিস করে দরজাকে বলল, আলী বাবা 40-84 পাহাড়ি ঝর্ণার মায়ার দরজা হয়ে যা প্লিজ, আমি হবু বউকে দেখার জন্য আর তর সয়েছি, প্লিজ খুলে যা দরজা। যতই যা বলুক দরজা কি নিজে একা একা খুলতে পারে না, তাই মন খারাপ করে সুগা চলে গেল। পাত্রপক্ষে সবাই বলতে স্বয়ং পাত্র, তার বাবা মা, পাত্রর ভাই ও তার বন্ধুদের জন্য ওয়েট করছে সবাই। আজকে বিয়ে সবকিছু ঠিক করে ফেলবে। আরএমের বাবা হাতঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হচ্ছে, কিন্তু মুখে হাসি ভাব রেখে বিয়ানের সাথে ঠাট্টা করছেন। ছোট ছিলেন যে তার অভদ্র তিনি খুব ভালো করেই জানেন। তিনি ইচ্ছুক ছিলেন না তার বড় ছেলে আসুক, কিন্তু বড় ছেলের আবদারের জন্য না করতে পারলেন না। সোফার এক কোণে তে জিমিন গালে হাত দিয়ে বসে আছে, আর জিমিনের উল্টো পাশে সুগা বসে আছে। জিমিনকে আজ মারাত্মক সুন্দর লাগছে, চোখ এড়ানোই দায় হয়ে যাচ্ছে তার। সুগাকে জিমিনের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিমিন তেকে বলল, তোর দাদা দেখ কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। ও দাদার চোখ টেনা, কখন কোন দিকে তাকায় বোঝা যায় না। এমা, কবে থেকে এমন হলো? তোকে যেদিন থেকে দেখেছে। শোন, দাদা তোকে পছন্দ করে, যদি তোকে প্রপোজ করে এত সহজে রাজি হবি না, কিন্তু অনেক ঘুরিয়ে পরে রাজি হবি। ও আর একটা কথা, আর দাদা তোকে যা গিফট দেবে তার অর্ধেক আমাকে দিবি, ওকে? তের কথা শুনে জিমিনের খুব হাসি পেল। নিজের ভাইয়ের জন্য সবাই কত কষ্ট করে যেন তাড়াতাড়ি সেটেল হয়েছে, কিন্তু তে একদম ভিন্ন। সে চায় তার ভাই দেবদাস হয়ে তারপর প্রেমিক হোক। বুঝলাম, এখন বল আর কতক্ষণ এভাবে বসে থাকতে হবে? জানি না রে, দিদির দেবর আসবে, তারপর নাকি বিয়ের কথা আলোচনা হবে। আজব লোক, আজ যে তার ভাইয়ের বিয়ের কথা হবে তার আগে আসা উচিত ছিল না? লেট লতিফ ছেলে একটা। তখনই কলিং বেল বেজে উঠল। সুগা দরজা খুলে 3জন ছেলেকে বাড়ির ভিতরে নিয়ে আসলো। তে জিমিন ওই ছেলেগুলোকে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, কারণ 3জন ছেলে আর কেউ নয়, কলেজের সেই 3 ছেলে। তে উঠে দাঁড়িয়ে পড়ল। জাঙ্কুককে দেখে তের চোখ দুটি ভিজে উঠল, কিন্তু মুখে প্রকাশ না করে জিমিনকে নিয়ে নিজের রুমে চলে গেল। বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক করা হলো। 20 দিন পর বিয়ে। আরএম আর জিন খুব খুশি। জাঙ্কুক সে তো কখন থেকে জিনের সাথে আড্ডায় মেতে উঠল। জাঙ্কুকের খুব পছন্দ হয়েছে জিনকে। জিনের কাছ থেকে জানতে পেরেছে তে তার ছোট বোন। সুগা জিমিনকে নিয়ে তার রুমে চলে গেল। কিছু কথা কি না কি বলবে। জিমিন যাবার আগে তেকে চোখ টিপ দিয়ে গেল। তেও চোখ টিপ দিয়ে দুষ্টুমি হাসি দিল। নিজের রুমে একা একা বসে থাকতে বিরক্ত লাগছে তার। ড্রয়িং রুমেও যেতে পারছে না, ইচ্ছা থাকা সত্ত্বেও। জাঙ্কুক আর তার বন্ধুদের সামনে পড়তে ইচ্ছে করছিল তার। সবার সামনে অবহেলিত হওয়ার পর অন্য কেউ হলে হয়তো ওই ভার্সিটিতে যেতে পারে, কিন্তু তে মনকে সান্ত্বনা দিয়ে ঠিক করেছে ওই ভার্সিটিতে সে যাবে। একা একা বোরিং ফিল লাগায় ছাদে চলে গেল। অস্বস্তি বোধ হলে প্রকৃতির সাথে সময় কাটালে তের অস্বস্তি বোধ চলে যায়। প্রকৃতির সাথে কথা বললে এক ধরনের ভালো লাগা কাজ করে তার। আয় দুপুরে ছন্দ মিলে শব্দ ঝাঁঝরের কাছে আসলে ফোন থেকে চোখ সরিয়ে নিচে নামিয়ে ঘুরে দেখে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল। তে ভাবতে পারেনি জাঙ্কুক এখানে আছে, যার জন্য সে সবার সাথে আড্ডা দিতে পারছে না, যার সামনে থেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়েছে, শেষ পেশ কিনা তার সামনে আসতে হলো। তে জাঙ্কুককে দেখে চলে যেতে নিলে জাঙ্কুক পিছন থেকে ডাক দিল, মিস তে।
কিছু বলবেন? পিছনের দিকে ফিরে তে কথাটা বলল, সরি মিস বেআইন, সেদিন একটু বেশি করে ফেলেছি আপনার সাথে। বৌদির কাছ থেকে শুনলাম বেশ কিছুদিন ধরে নাকি আপনি ভার্সিটিতে যাচ্ছেন না। আমার ইচ্ছা ভার্সিটি যাব কিনা আপনাকে কেন বলবো? তাও ঠিক, বাট আমার জন্য যদি না যান তাহলে ড্রাইভারটা তো আমারই, তাই না? এখানে কি করছেন আপনি? অ্যাকচুয়ালি ফোনে নেট পাচ্ছিলাম না, তাই ছাদে এসেছি। আপনাদের এখানে কি এয়ারটেলের সিমে নেটওয়ার্ক চলে না? আমাদের এখানে জিও সিম ভালো চলে। তাছাড়া দিদিকে বললেই তো দিদি ওয়াইফাই এর পাসওয়ার্ড বলে দিত। তুমি কি এখনো রেগে আছো আমার প্রতি? রেগে থাকলে কি হবে? আর তাছাড়া এখন তো আপনি আমার দিদির দেবর হতে চলেছেন। রেগে থাকলে আত্মীয়তা ভালো থাকে না। তোমাকে যেমন বাচ্চা স্বভাবের ভেবে এসেছি, তুমি কিন্তু তেমন না। মন থেকে বড় মানুষের মতন কথা বললে। আমি আসছি। এ যেতে নিলে তার পায়ের নুপুরের শব্দ আবারও বেজে উঠল। জাঙ্কুক তখন গেয়ে উঠল, বৃষ্টি নুপুর জল ছবি রে গায়, তুই যে আমার একলা আকাশ মিঠু সুরের ছায় রে, মিঠু সুরের ছায়, রং বেরঙের বেলোয়ারি সাত রঙা তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভরে সুখ রে, জীবন ভরে। তে পিছনে ঘুরে বলল, দয়া করে এই গলা নিয়ে গান গাইবেন না, তাহলে মানুষ আপনাকে মারতে আসবে। কেন, গলাটা কি খুবই খারাপ? বাজে গলা। আচ্ছা, তুমি কি খুবই বিরক্ত হচ্ছ আমার কথায়? বিরক্ত হচ্ছি না, বাট আপনাদের তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। তাই ড্রয়িং রুমে যদি কোনো কাজ থেকে থাকে তাই কাজ করতে হবে, তাই চলে যাচ্ছি। আমাদের তাড়িয়ে দেওয়ার জন্য তো দেখছি উঠে পড়ে লেগেছো। আসছি আমি। তে দুটো পা চালিয়ে সিঁড়ির কাছে যেতে নিলে জেহব আর ইউনোকে দেখতে পায়। জাঙ্কুক কি ওপরে? জাঙ্কুক কবে মারা গেছে যে তুই উপরে বলছিস? আরে গাধার বাচ্চা, ওপরে মানে আমি ছাদে জিজ্ঞাসা করেছি। সবসময় উল্টো পাল্টা কথা তোর। তের দিকে তাকিয়ে অন্য বলল, বেআইন শাস্তি কিন্তু এখন থেকে আবারও শুরু হতে চলেছে। আগে তো ভয় পেয়ে কম শাস্তি দিয়েছি, কিন্তু এখন থেকে আরও বেশি শাস্তি দেব বেআইন হিসেবে। অনহর কথা শুনে জিমিন ফোড়ন কেটে বলল, এখন থেকে আমরাও জেনে গেছি বেআইনদের শাস্তি কিভাবে দিতে হয়। গতবার তো সিনিয়র দাদা হিসেবে চুপ করেছিলাম, কিন্তু এখন আর চুপ করে থাকবো না। তে জিমিনের হাতে হাত রেখে বলল, অন্যকে সাবধানে থাকবেন কেমন, কখন কি হয়ে যায় বোঝা মুশকিল। দুইজন হাসতে হাসতে চলে যায় আর জেহব আর অন্য গিয়ে জাঙ্কুককে ডেকে আনলো। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে তারা সবাই চলে গেল।